সাইলেজ আমরা কয়েকভাবে করতে পারি। সাইলেজ আমি বলছিলাম যে আমাদের বাংকার সাইলো আছে, যারা অনেক বড় কমার্শিয়ালি খামার, যারা 500 হেক্টর বা 1000 হেক্টর জমিতে করে, তারা এই সিস্টেম, এটা ট্রেন্স সাইলো বলে। হ্যাঁ, তো আমরা যদি এই ট্রেন্স সাইলো পদ্ধতিতে করতে চাই, তাই না, তো প্রথমে আমাদের একটা গর্ত করতে হবে। ঠিক আছে, তো গর্তটা এটা নির্ভর করবে যে আমার মানে বায়োমাস, অর্থাৎ আমার ঘাস কত টন, একটা অ্যাজাম্পশন তো আছে নাকি, অ্যাজাম্পশন থাকবে না। তা আমরা জানি যে 1 হেক্টর জমিতে যদি আমরা ভুট্টা লাগাই, তাহলে সেখান থেকে আমরা মোটামুটি বলবো কত, প্রায় মানে 48 থেকে 50 মেট্রিক টন আমরা ঘাস পাবো যদি 1 হেক্টর জমিতে লাগাই, তাই না। তো আমি একটা আইডিয়া পেয়ে গেলাম যে আমার 1 হেক্টর জমিতে ভুট্টা লাগানো আছে, আমি যখন হারভেস্ট করব তখন আমার প্রায় 48 থেকে 50 টন ঘাস হবে। তাহলে 48 থেকে 50 টন ঘাস তৈরি করার জন্যে আমি বলছিলাম সকালে, যেটা যে 1 ঘনমিটার জায়গাতে প্রায় 600 থেকে 700 ধরেন বা 800 কেজি ঘাস রাখা যায়, তাই না। 0.6 থেকে 0.8 টন ঘাস রাখা যায় 1 ঘনমিটার। তো আমাদের সাইলোপিটটা করতে হবে ঠিক কলসের মতো, অর্থাৎ নিচের থেকে শুরু করে নিচের যে গভীরতা, সে 3 ফুট দিছি না, তো মাঝখানে একটা চড়া দিলাম, যে কথা বলছি যে 3 ফিট আমরা চড়া দিলাম, এবং মাঝখানে এটা যে আবার চড়াটা হয়ে যাবে একটু বেশি, মাঝের দিকে চড়াটা একটু বেশি হয়েছে না, এখান থেকে একটু মাঝখানে চড়া বেশি হয়েছে না, হ্যাঁ, সেটা হয়তো বা 6 ফিট চড়া হয়ে গেল। দিয়ে উপরে হয়তো আমরা চড়া করছি কি বলে, লাস্টে এসে 10 ফিট হয়েছে, কথা 10 ফিট। দুইটা ভাগ আছে, আমরা পলিথিন সরাসরি পলিথিন বিছিয়ে দিতে পারি, অথবা খড়টা হচ্ছে চিপার, খড়টা আমরা বিছিয়ে দিই। এই খড়টা, ঠিক আছে, এই খড়টা তো আমরা এখান থেকে দিয়েছি না, এবং খড়টা পারলে পরে এর উপর দিয়েও এই যে এই পুরা যে অংশটা আছে, এই অংশটাও দিয়ে দিলাম, কারণ যখন এখানে ফিল করব তখন কিন্তু আস্তে আস্তে ঘাসটা এই পর্যন্ত চলে আসবে, কিন্তু ঘাসটা মাটির লেভেলে করবো না, এবং আরো 2 থেকে 3 ফিট উঁচু করে করবো, তখন ঘাসটা স্বাভাবিকভাবে এদিকে চলে আসবে। তো এই পাতার চারদিকেও আমরা কিছু খড় বিছিয়ে নেবো, ঠিক আছে, পাতা এবং কপ যেটা আছে না, গ্রেন, 3টা কিন্তু সমানভাবে মিশে গেছে না চপিং করে ফেলে। এটা যখন অ্যানিমাল খাবে, যখন প্রসেস হয়ে যাবে 2 দিন পর, তখন কিন্তু এখানে অ্যানিমাল রিফিউজ করবে না, অর্থাৎ সে চুজ করতে পারবে না, সে মোটামুটি সবই খাবে, তাই না। আচ্ছা, যেটা বলছিলাম যে হাফ ইঞ্চি, প্রায় হাফ ইঞ্চি করে আছে না এখানে, আছে তো চপ। এবার হয়েছে, কম্প্যাক্ট করো, এবার কমপ্লিট করো, হ্যাঁ কমপ্লিট করো। বাদ বাকি অংশ আবার দেবো কিছু দিয়ে, আবার কম্প্যাক্ট করব। এইভাবে করে আমরা এটাকে ফিল করব, পরিষ্কার। হ্যাঁ, এইভাবে ফিল করলে এখানে প্রায় 100 কেজির মতো উঠে যাবে, 100 কেজির মতো মাল এখানে হবে। যদি না এর ভিতরে কোনোভাবে বাতাস অথবা একই কথা বলেছি, যদি এটা লিক আউট হয়, পানি ঢুকে, তাহলে নষ্ট হয়ে যাবে। আর যদি এটা অ্যানারোবিক কন্ডিশন, বাতাস ঢুকবে না এবং পানি ঢুকবে না, এটা 2 বছর পরে আমি ওপেন করতে পারবো, যা তাই থাকবে। এটা কিন্তু কমার্শিয়ালি কেউ করতে পারে ইচ্ছা করলে, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট একটু বেশি, একটা ড্রামের দাম 500 টাকা, বাট এই ড্রাম 20 বছরও কিছু হবে না। আপনারা দেখছেন ড্রাম, এটি দিয়ে আপনি ইচ্ছা করলে পরে 500-1000 ড্রাম করে রাখলেন, করার কথা। একজন আপনাকে অর্ডার দিল আপনার কাছে যে আমাকে 100 ড্রাম পাঠিয়ে দাও বা 20 ড্রাম পাঠিয়ে দাও, ঠিক আছে, তা আপনি ড্রাম পাঠিয়ে দিলেন, সেকেন্ড ডেতে সে যখন আবার বলবে যে 100 ড্রাম পাঠিয়ে দাও, ওই 100 ড্রাম তো খালি হয়ে যাবে, সেই খালি ড্রামটা এখানে চলে আসবে আপনার কাছে, দেন আপনি আবার ওই ড্রামে নেক্সট যে ইগুলো আছে সেগুলো করতে পারেন।
এগুলোর যে অপটিমাম ময়েশ্চার লেভেল যদি মেনটেন করি, এই ধরনের ঘাসগুলোতে, এই তিনটা যে ঘাসগুলো, সেখানে সাফিসিয়েন্ট পরিমাণ সুগার অথবা কার্বোহাইড্রেট, ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট থাকে। যদি এই অপটিমাম ময়েশ্চার যেটা বলছি 30 থেকে 35 আমরা যদি মেনটেন করি, তাহলে এই ধরনের কেসে কোনো মোলাসেস দেওয়ার প্রয়োজন নাই। ইয়েস, আপনি যদি খামারি মনে করেন যে আমি দেব, তো মোলাসেস দিলে কি হবে? মোলাসেস যেহেতু ফার্মেন্টেবল কার্বোহাইড্রেট, মোলাসেসের ভিতরে আরো কিছু মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে, বিশেষ করে মাইক্রো মিনারেলস থাকে, হ্যাঁ, সালফার কন্টেইনিং মিনারেলস, যেগুলি খাদ্যটাকে মানে মাইক্রো নিউট্রিয়েন্টের দিক থেকে আরেকটু এনরিচ করে। বাট যেহেতু মোলাসেস নাও কস্টলি, তাই না, প্রায় 30 টাকা 40 টাকা কেজি, তো আমি বলছি যে এই তিন ধরনের ঘাসের ক্ষেত্রে যদি আমরা ময়েশ্চার লেভেল মেনটেন করি, তাহলে প্রয়োজন নাই। ক্লিয়ার আপনি? 2 নম্বর, যদি আমরা আদার্স ঘাস যেমন জার্মান, পাড়া অথবা টিটিক্যালি ঘাস বা এই ধরনের কিছু ঘাস আছে যাদের ময়েশ্চার লেভেল বেশি, হ্যাঁ, এদের সুগার লেভেল কম, মানে ভুট্টার মতো সুগার থাকে না, কার্বোহাইড্রেট থাকে না, সেই ক্ষেত্রে ফার্মেন্টেশন প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করার জন্য, এবং সেখানে ফিলার হিসেবে আমরা কি দেবো? খড় দেবো, তাই না, বলছি না? খড় দিয়ে সেই ঘাসের উপরে যে পরিমাণ বলছিলাম যে 100 কেজি ঘাসের জন্য কতটুকু? 100 কেজি ঘাসের জন্য 3 থেকে 4 কেজি মোলাসেস। এই 3 থেকে 4 কেজি মোলাসেসকে আবার 3 থেকে 4 কেজি পানিতে মিশিয়ে সলিউশন করলাম, বুঝছে? দেওয়ার পরে এই ঘাসের যে 100 কেজি স্তর, যদি আমরা ন্যাচারালি আমরা যেটা করি, সকালে বলছি যে যদি আমরা ন্যাচারালি কি করি, যে প্রথমে খড়ের একটা পরত দিই, এবং আমরা 300 কেজি ঘাসের 100 কেজি ঘাস নিয়ে ডিল করি না, 300 কেজি ঘাসের একটা পরত দিতে হবে। তাহলে 300 কেজি ঘাসের জন্য কত? 45 কেজি খড় নিচে বিছিয়ে দিলাম, তারপরে 300 কেজি ঘাসের স্তর দিলাম, ওই যে জার্মান অথবা পাড়া ইত্যাদি ঘাস, তারপরে ওই দ্রবণটা আমরা মিশিয়ে দিলাম, তাই না? তাহলে 300 কেজির জন্য কতটুকু হয়? 12 কেজি মোলাসেস আর 12 কেজি পানি মিশিয়ে দিলাম। তো এইভাবে করে রেখে দিতে হবে। ক্লিয়ার? ফার্মেন্টেশন ইকুইটি, হ্যাঁ। তো এই যে ফার্মেন্টেশন ইকুইটির কারণ হচ্ছে, প্রথম এর কতগুলো ফেজ আছে, এর 4-5টা ফেজ আছে, যেটাকে বলে ফার্মেন্টেশন ফেজ। এই যে ঘাসটা কেটে নিয়ে আসছি না, এই ঘাসটা কিন্তু এখন জীবিত আছে। আমার গলা কেটে দিলে আমি মারা যাবো, তাই না? কিন্তু ঘাসটাকে কাটার পরে সে এখনো জীবিত আছে, কারণ তার সেল আছে, সে এখন অ্যালাইভ, ঠিক আছে? একে বাঁচার জন্য তারা অক্সিজেন দরকার। আমরা যখন এই যে ফিল করতেছি ম্যানুয়ালি বলি আর ট্রাক্টর দিয়ে করি, তাই না, কিছু না কিছু অক্সিজেন থাকে, তার উপরে থাকে, তো থাকে, কারণ এই অক্সিজেনটা তার দরকার হয়। সে যে জীবিত রয়েছে 2 দিন ধরে, সেই অক্সিজেনটাকে সে ইউজ করে, হ্যাঁ, ইউজ করে সে কি করবে? এরপরে 4র্থ থেকে 5ম দিন, 6ষ্ঠ দিন, 7ম, 8ম দিন, ঠিক আছে, সে ল্যাকটিক অ্যাসিড প্রডিউস করা শুরু করবে। এখন এই পরিপূর্ণ রূপে ফার্মেন্টেশন এবং ল্যাকটিক অ্যাসিড টোটাল যে অ্যামাউন্ট দরকার প্রিজার্ভেশনের, এটি কন্টিনিউ চলবে 21 দিন। ওই ল্যাকটিক অ্যাসিড প্রডিউসিং ব্যাকটেরিয়া যে সুগার আছে, এই ঘাসের যে সুগার আছে না, সেই সুগারটাকে ভেঙে দিবে, ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে। এই ল্যাকটিক অ্যাসিড কমপ্লিটলি প্রডিউস হতে এবং পাশাপাশি কি হয়, যখন ল্যাকটিক অ্যাসিড প্রডিউস হয়, এর ভিতরে যে অনাকাঙ্ক্ষিত যে ব্যাকটেরিয়া আছে, অনাকাঙ্ক্ষিত থাকবে না, আনওয়ান্টেড ব্যাকটেরিয়া, মোল্ড, এগুলো সে ডিস্ট্রয় হয়ে যাবে। এই টোটাল প্রক্রিয়ায় 21 দিন লাগে। 21 দিন। এই আপনারা খেয়াল করেন, পলিথিন যখন দিবেন, পলিথিন কিন্তু ধার দিয়ে দেওয়া যাবে না, ঠিক এই যে পারটা আছে না, পার মিনিমাম 1 ফিট তারের থেকে, মানে ইয়ের থেকে, গর্তের থেকে 1 ফিট মিনিমাম বাইরে দিতে হবে। পরিষ্কার? পানি আসলে গোড়া দিকে চলে যাবে। হ্যাঁ, এই যে দেখেন